রাজনৈতিক নেতারা যখন তখন দল বদল করে নেন, ঠিক সম্প্রতি যদি আমি বলি যে বড় মাপের দল বদল, বড় মাপের ব্যানার বদল, সেটা হচ্ছে তাপসী মণ্ডলের। এই তাপসী মণ্ডল তার রাজনৈতিক ক্ষেত্রে একাধিকবার দল পরিবর্তন করেছেন, আর এবার শেষবার যে দল পরিবর্তন হলো সেটা বিজেপি রাজনৈতিক দলের ক্যান্ডিডেট হিসাবে হলদিয়াতে তার ভোটে দাঁড়ানো জেতা হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল এবার তৃণমূল কংগ্রেসে চলে আসলেন। যদিও তার রাজনৈতিক একেবারে শুরু যদি আমরা বলি তাহলে বাম ঘরানা থেকে শুরু তাপসী মণ্ডলের। আর সেই তাপসী মণ্ডল তৃণমূলে আসার পরেই যে ছবিটা দেখতে পাওয়া গেল সেটা হচ্ছে দলবদলের পর তাপসী মণ্ডলকে কেন্দ্র করে হলদিয়া এবং তার সংলগ্ন এলাকায় নতুন করে শুভেন্দু ঘর গোছাতে শুরু করলেন এবং চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তাপসীকে হারাবেন বলে। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। দলবদলের পরে হারানোর চ্যালেঞ্জ হচ্ছে শুভেন্দুর। আপনারা জানেন যে তাপসী মণ্ডল আজ সেই চ্যালেঞ্জকে তিনি গ্রহণ করলেন। তবে তাপসী মণ্ডল রণকৌশল বলতে এখন এই মুহূর্তে নারাজ, অর্থাৎ রণকৌশল বলবেন না তাপসী মণ্ডল, কিন্তু তিনি শুভেন্দু অধিকারীর চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেছেন, এটা একেবারে স্পষ্টভাবে জানিয়ে দিলেন। কি বলেছেন তাপসী মণ্ডল পরিষ্কারভাবে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব, তারপর অবশ্যই আবারও আলোচনা আসবো। কিন্তু শুনুন তাপসী মণ্ডল কিভাবে শুভেন্দু অধিকারীর চ্যালেঞ্জ গ্রহণ করলেন, কি বললেন দেখুন। যুদ্ধের রণকৌশল প্রকাশ্যে বলতেন। আমি নিশ্চিতভাবে যখন যুদ্ধে নেমেছি আমি রণকৌশল তৈরি করেই নেমেছি, আর মাঠ কীভাবে তৈরি করতে হয়, যুদ্ধ কীভাবে জিততে হয় সেই প্রক্রিয়াকরণ আমার জানা আছে। আমি সেভাবেই সামনের দিনে মোকাবিলা করব। শুধু চ্যালেঞ্জ, ওকে চ্যালেঞ্জ। তিনি তো বলছেন আপনাকে প্রচুর ভোটে হারাবে, আমিও ওনার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম। আজ তো আপনার পাড়ায় মিটিং করুক, মিটিং তো সবাই করতেই পারে। 4টে চতুষ্কোণে এই যে বক্তব্য আমরা শোনালাম তাপসী মণ্ডল, যিনি নতুন তৃণমূলে যোগ দিচ্ছেন, এবং তাপসী মণ্ডল আর 5 জন সাধারণ মানুষের মতো দলবদলের পর তৃণমূল কংগ্রেসে কোনো এক পাশে ব্রাত্য হয়ে থেকে গেছেন সেটা কিন্তু নয়। এখনকার রিসেন্ট এই মুহূর্তের সব থেকে যেটা বড় খবর সেটা হচ্ছে তাপসী মণ্ডলকে পদ দেওয়া হয়েছে। কোন পদ দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে? সেটা হচ্ছে নারী কল্যাণ দপ্তরের আন্ডারটেকিং চেয়ারপারসন হিসাবে তাপসী মণ্ডলকে রাখা হয়েছে। অর্থাৎ এটা খুব পরিষ্কার যে তাপসীকে গুরুত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস। আর এখানেই কিন্তু বিপদের সূত্রপাত। কেন বিপদের সূত্রপাত বলছি? শুভেন্দু অধিকারীর মতে তিনি আভাস দিয়েছিলেন এবং পরিষ্কার বলেওছিলেন, হলদিয়া অঞ্চলের যে সমস্ত তৃণমূল কর্মীরা ছিলেন, খুব ভালো করে বুঝতে হবে এটা শুভেন্দু কি বলতে চাইছেন, হলদিয়া অঞ্চলে যে সমস্ত তৃণমূল কর্মীরা এতদিন কাজ করছিলেন, অর্থাৎ যখন তাপসী বিজেপিতে ছিলেন তখন বিজেপির এগেনস্টে যে তৃণমূলীরা হলদিয়ায় লড়াই করছিলেন তাদের একজন নেতা ছিলেন, তাদের একটা গ্রুপ ছিল, দল ছিল। আজকে তাপসী মণ্ডল বিজেপি থেকে গিয়ে যদি হলদিয়াতে পদপ্রার্থী হিসাবে দাঁড়ান, তাহলে যারা এতদিন বিজেপির বিরুদ্ধে লড়াই করছিলেন তারা মেনে নেবেন কেন? অর্থাৎ তাপসীর নেতৃত্ব স্বীকার করতে পারবে না হলদিয়ার ওই অঞ্চলের এক্সিস্টিং তৃণমূলের কর্মী সদস্যরা। শুভেন্দু বলেছিলেন তারাই তাপসী মণ্ডলকে হলদিয়া সিটে, হলদিয়া কনস্টিটিউয়েন্সিতে অ্যাসেম্বলি ইলেকশনে যদি তিনি দাঁড়ান তাহলে তাকে হারানো হবে। যদি এখনো পর্যন্ত ঢের বাকি রয়েছে প্রার্থী নির্বাচনের, কিন্তু তার আগে আমরা যেটা দেখতে পাচ্ছি তৃণমূলের অন্দরমহলে একেবারে পরিষ্কার এটা গুঞ্জন নয় যে তাকে একটা ভালো জায়গা দেওয়া হয়েছে, আন্ডারটেকিং চেয়ারপারসন করা হয়েছে নারী কল্যাণ দপ্তরের। আর এখন এই মুহূর্তে সেই দপ্তরের মন্ত্রী শশী পাজা তিনি কি বলেছেন আপনাদেরকে শোনাবো, শুনুন। দায়িত্ব দেওয়া হচ্ছে, তিনি চেয়ারপারসন হচ্ছেন ওমেন্স ডেভেলপমেন্ট আন্ডারটেকিং, WDU। আমাদের একটি বড় প্রকল্প, স্বাবলম্বন প্রকল্প চলে। আর্থিকভাবে পিছিয়ে পড়া কিংবা সামাজিক স্তরেতেও পিছিয়ে পড়া মহিলাদের স্বাবলম্বী করার জন্য তাদেরকে বিভিন্ন রকমের স্কিল এডুকেশন ইত্যাদি দেওয়া হয় এবং বিভিন্ন প্রজেক্টসের মাধ্যমে স্বাবলম্বী যাতে হতে পারে, তা সেটা WDU দেখে। এবং এই WDU চেয়ারপারসন হচ্ছে তাপসী মণ্ডল।
অর্থাৎ এটা খুব পরিষ্কার যে তাপসী মণ্ডলকে দল গুরুত্ব দিচ্ছে, যেটা ওই দপ্তরের মন্ত্রী শশী পাজা তিনি খুব পরিষ্কারভাবে বলে দিলেন যে নতুনভাবে তাপসী মণ্ডলকে কোন দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এবার আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব 10 তারিখে তাপসী মণ্ডলের বিধায়ক হিসাবে, হলদিয়ার বিজেপি বিধায়ক হিসাবে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে তিনি যোগ দিলেন। এবার এই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, যার প্রেক্ষিতে তাপসী মণ্ডল বলছিলেন যে আমি রণকৌশল বলবো না, কিন্তু আমি যখন খেলার মাঠে নেমেছি আমি নিজেকে প্রস্তুত করে নেমেছি, আমি আমার ট্যাকটিক দিয়ে আমার নির্বাচনে আমার ক্ষেত্রে আমি লড়াই করব। এটা হচ্ছে তাপসী মণ্ডলের অবস্থান। কিন্তু শুভেন্দু 10 তারিখে কি বলেছিলেন 10ই মার্চ শোনাবো আপনাদের, শুনুন। যেমন মুকুটমণি অধিকারীকে, যেমন কৃষ্ণ কল্যাণীকে, যেমন বিশ্বজিৎ দাসকে হারিয়েছিলাম লোকসভায় দল বদলুদের, একইভাবে তাপসী মণ্ডলকে যদি তোলামূল প্রার্থী করে আমাকে কিছু করতে হবে না, হলদিয়ার তোলামূলিরাই ওকে বিসর্জন দেবে। ওকে শুধু নয়, ওর ফ্রেন্ড শ্যামল মাইতিকেও বিসর্জন দেবে। শুভেন্দু অধিকারী একাধিক উদাহরণ দিচ্ছিলেন, মুকুটমণি, কৃষ্ণ কল্যাণী, এরকম এদেরকে হারানোর যে পুরনো যে ইতিহাস রয়েছে সেটাকে তুলে ধরলেন। আর বিজেপি যে হাত গুটিয়ে বসে রয়েছে তাও নয়, হলদিয়া মোটামুটিভাবে আপনারা জানেন যে শুভেন্দু গড় বলে পরিচিত। এই হলদিয়াতে বিজেপির আজকে বিজেপি কর্মীদেরকে নিয়ে, সর্বস্তরের কর্মীদেরকে নিয়ে সভা ছিল। সেই ছবি আপনাদেরকে দেখাবো, যেখানে পাল্টা গেম প্ল্যান, পাল্টা ঘুঁটি সাজানোর প্রক্রিয়া কিন্তু শুরু করেছে বিজেপি। আপনি দেখতে পাচ্ছেন প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী। ভালো করে কিনুন 26-এ কার্তিক মাসে হসপিটালে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা করতেছে, তাকে ভগবান বাঁচিয়েছেন, আমরা অনুঘটকের কাজ করেছি। সেই কার্তিক যখন গত পরশুদিন পুনরায় একটা কর্মচারী ছিল এখানে মন্ডল প্রেসিডেন্ট, আগে তিনি জেলা প্রেসিডেন্ট ছিলেন, তার ব্যক্তিগত কর্মচারী। ভাইপো যা, মা বেটা যা, বাংলাটা বাঁচো। পার্টির সরকারি প্রতিনিধি, দলীয় প্রতিনিধি নাম আছে মন্ডল থেকে, জেলা থেকে। সংগঠন শেষ কথা বলে উড়িষ্যায় সরকার হয়েছে, আত্মীয় ভর্তি যান না, খোঁজ নেন। তাই পার্টির উপরে ভরসা রাখুন। ওই ব্যক্তি খারাপ, এ খারাপ, আরে 5টা আঙুল ঠিক নেই, 5টা আঙুলের সাহিত্য 5 রকম। সব বক্তব্য শুনছে হা করে, লাইভ হচ্ছে তো, হা করে শুনছি, গিলছে। ভালো করে গিলুন, 26-এ বান্টিল বাঁধবো। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আপনারা শুনছিলেন যে শুভেন্দু অধিকারী তার পাল্টা ঘুঁটি সাজাচ্ছেন হলদিয়াতে। আর এই মুহূর্তে আমরা যোগাযোগ করব রমেন, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, রমেনের কাছে চলে যাব। রমেন, আজকে শুভেন্দু অধিকারীর যে সভা ছিল সেই সভা থেকে স্পষ্ট কি ধরনের বার্তা শুভেন্দু অধিকারী দিলেন? দলীয় সর্বস্তরের কর্মীদেরকে নিয়ে এসে তাপসী মণ্ডল যে বেরিয়ে এসছেন সেখান থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, তার পাল্টা স্ট্র্যাটেজি কি তৈরি হলো আজকে? দেখো দেবাশিস দা, তোমাকে যেটা জানিয়ে রাখি, তাপসী মণ্ডল যিনি কিনা তমলুক সাংগঠনিক জেলা সভাপতি ছিল বিজেপির, সেই সঙ্গে হলদিয়ার বিদায় এলেন। তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছে এবং তারপর আজকে শুভেন্দু অধিকারীর এই যে সম্মেলন, এই কর্মী সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ। মঞ্চ থেকে কর্মীদের উদ্দেশ্যে তিনি যে বার্তাগুলো দিয়েছেন, তিনি কিছু যে কর্মসূচি, সে কর্মসূচি যেমন ঘোষণা করেছেন, ঠিক সেরকমই ভাবে সামনেই রামনবমী রয়েছে, রামনবমী ভালোভাবে পালন করতে হবে এবং পুরো হলদিয়া জুড়ে গেরুয়া ধ্বজে পুরো ধ্বজাময় করে দিতে হবে, গেরুয়া করে দিতে হবে, যেমন তিনি বলেছেন। ঠিক
সেরকম ভাবে তিনি কর্মীদের উদ্দেশ্যে আরো একটি বার্তা দিয়েছেন যে ব্যক্তিক বিশেষ বিজেপি দল নয়, এটি একটি সাংগঠনিক দল। কে এলো আর কে গেল সেই বিষয় নিয়ে কোনো চিন্তা করার কিছুই। হলদিয়াতে এর আগে যেমন বিজেপি জয়লাভ করেছে, ঠিক সেরকম সামনে যে 2026 বিধানসভা ভোট আসছে, সেই ভোটেও কিন্তু বিজেপি জয়লাভ করবে, এটা যেমন তিনি বলেছেন, ঠিক সেরকম ভাবে তিনি তির্যক ভাবে তাপসী মণ্ডল এবং তাপসী মণ্ডলের সঙ্গে যে জেলা কমিটির সদস্য শ্যামল মাইতি, যিনি কিনা বিজেপি তৃণমূলে যোগদান করেছে, সেই শ্যামল মাইতিকেও কটাক্ষ করেছেন। তিনি বলেছেন হলদিয়ারই ভূমিপুত্র 26 ইলেকশনে তিনি লড়াই করবে তাপসীর বিরুদ্ধে এবং তাকে হারাবে, এমনই ভাবে তিনি কর্মীদের বার্তা দিয়েছেন। দেবাশিস দা, একেবারে অনেক ধন্যবাদ রমেন মাইতি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন। রমেন যেরকমটা বলছিল যে তাপসী মণ্ডলের পাল্টা যে গেম প্ল্যান বিজেপির নির্বাচনী ক্ষেত্রে, সেটা কিন্তু শুরু হয়ে গেল এবং 4টে চতুষ্কোণে আমরা দেখাচ্ছিলাম যে বিজেপি কিন্তু তার ঘর গোছাতে শুরু করলো, যদিও বা বিজেপিরই ঘর আলটিমেটলি, যাতে হলদিয়া হাতছাড়া না হয়ে যায় বিধানসভা নির্বাচনে। কারণ তাপসী মণ্ডল অন্য দলে গেছেন, এখন তার একটা জনপরিচিতি রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে যাতে রাজনৈতিকভাবে রং বদল না হয়ে যায় সেইটা কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাওয়া গেল। এবার আপনাদেরকে শোনাবো আজকে যখন তৃণমূলে বাড়তি গুরুত্ব দেওয়া হলো নারী কল্যাণ দপ্তরের, যখন তাকে আন্ডারটেকিং চেয়ারপারসন করা হলো, এক্স্যাক্টলি তাপসী মণ্ডলকে নিয়ে হলদিয়ার সভা থেকে কি বলেছেন শুভেন্দু অধিকারী শোনাবো আপনাদের, শুনুন। যোগ দিয়ে দিয়েছিলেন বিজেপিতে, নমিনেশন ফাইলের আগের দিন পদত্যাগ করেছেন। তফাৎ আছে, বেশি কথা আমি ওর জন্য করব না। কাউন্সিলরে হারিয়েছিলাম মামা প্রশান্ত দাসকে দিয়ে। হলদিয়ার কোন ভূমিপুত্র ভূমিকন্যাকে দিয়ে বিজেপি আপনাকে হারাবে, বিজেপি আপনাকে হারাবে, বিজেপি আপনাকে হারাবে, বিজেপি আপনাকে হারাবে। হিন্দুদের মাটি দুর্জয় ঘাটে বুঝে নিবে দুর্বৃত্ত। রাজি তো লড়াইতে? রাজি তো? অর্থাৎ একটা জিনিস খুব পরিষ্কার, মানে তৃণমূল এই যে অতিরিক্ত গুরুত্ব দিল তাপসী মণ্ডলকে, এই অতিরিক্ত গুরুত্ব দিয়ে তৃণমূল কংগ্রেস বুঝিয়ে দিল যে যারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে আসবে বা তৃণমূল যাদেরকে অ্যাকসেপ্ট করবে তাদেরকে ভালো পদ দেওয়া হবে। এরকমটাই কি বার্তা দেওয়া হলো তৃণমূলের তরফ থেকে? এটা একটা বড় প্রশ্ন। আপনারা জেনে থাকবেন যে কুণাল ঘোষ, তৃণমূল মুখপাত্র, তিনি কয়েকদিন আগেই পরিষ্কার করেছিলেন যে বিজেপির অন্ততপক্ষে 4 জন সাংসদ এবং একাধিক বিধায়ক এবং বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন কিন্তু জিততে পারেনি 2021-এর লাস্ট অ্যাসেম্বলি ইলেকশনে, তারাও তৃণমূলে আসার জন্য নাকি প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখছেন। এটাও উল্লেখ করেছিলেন কুণাল যে তারা বৈঠকে উপস্থিত থাকছেন বিজেপির, কিন্তু যোগাযোগ রাখছেন তৃণমূলের সঙ্গে। অর্থাৎ প্রত্যেকের প্রতি যাতে একটা সন্দেহ সংশয় তৈরি হয় সেটাই কি চেষ্টা করতে চাইলেন কুণাল ঘোষ। আর এখন আমরা শুনছিলাম যে শুভেন্দু অধিকারীর বক্তব্যে ঠিক পাল্টা ঘুঁটে সাজানোর প্রক্রিয়া এবং হলদিয়াকে অটুট রাখতে হবে। হলদিয়ার কর্মীদের মনোবল, যারা বিজেপি সমর্থক রয়েছেন তাদের মনোবল, দলীয় কর্মী এবং সর্বস্তরের কর্মীদের যাতে কনফিডেন্স না কমে যায়, সেই কারণের জন্যই শুভেন্দু অধিকারীর অবশ্যই চেষ্টা করলেন। আর এই মুহূর্তে টেলিফোনে বিজেপি নেতা সজল, আমরা যোগাযোগ করবার চেষ্টা করছি বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে, কিন্তু এই মুহূর্তে আমরা শোনানোর চেষ্টা করব অধীর রঞ্জন চৌধুরী এই দল পরিবর্তন এবং তাপসী মণ্ডলকে গুরুত্ব প্রদান তৃণমূলে এবং পাল্টা শুভেন্দু অধিকারীর সভা হলদিয়াতে, এই সব কিছু নিয়ে অধীর কি বলেছেন শোনাবো আপনাদের। মমতা ব্যানার্জি এই পশ্চিমবঙ্গে চালু করেছে দল ভাঙিয়ে নিজের দল ভারী করার রাজনীতি। এর আগে কংগ্রেসকে করেছে, কারণ কংগ্রেসের এমএলএ ছিল। আমাদের বহু এমএলএ পয়সার প্রলোভনে, চাকরির প্রলোভনে, ক্ষমতার প্রলোভনে পালিয়েছে দল ছেড়ে। লক্ষ্য করবেন মমতা ব্যানার্জি কখনো কিন্তু নৈতিকতার পরিচয় দিয়ে এটা বলেনি যে যারা অন্য দল থেকে আমাদের দলে যোগদান করছো তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার পর জিতে আসতে হবে, এ কথা কিন্তু তৃণমূল নেত্রী বলে। অন্য দলে থাকা আইনগতভাবে অন্য দলের, আর বেআইনিভাবে নিজের দলের এমএলএ বানিয়ে এলাকা দখল করা সব বিধি ব্যবস্থা করে দিয়েছে। এক অদ্ভুত রাজনীতি। অন্য দলকে ভাঙাও, নিজের দল তৈরি করো।
এখানে নীতি নেই, আদর্শ নেই, কোনো রাজনীতি সততা নেই। এটাই বাংলা, দিদির বাংলা। অধীর চৌধুরী বলছেন যে নীতিহীন একটা রাজনৈতিক খেলা চলছে, এবং এই যে অধীরবাবুর কথার থেকে মানে আপনাদের মনে থাকবে যে 2021-এর বিধানসভা নির্বাচনের আগে আমরা তখন খবর করতাম, প্রতিদিন আমরা অপেক্ষা করে থাকতাম কবে কে কোন দল বদল করে কোন দলে আসবে। একটা দল বদলের একটা হিড়িক পড়ে গিয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলে। কেউ কেউ তৃণমূল থেকে বিজেপিতে এসছেন, একাধিক নেতা বিজেপিতে এসছেন, 16 বিধানসভার আগে এসছেন। অর্থাৎ প্রত্যেকটি নির্বাচন আসলেই এই দল বদলের হিড়িক পড়ে। আর এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষকে আমরা টেলিফোনে পেয়েছি। সজলদা, 4টে চতুষ্কোণে আপনাকে স্বাগত জানাই। দল বদল, তাপসী মণ্ডলের হলদিয়ার বিধায়ক, পরবর্তীকালে নারী কল্যাণ দপ্তরের দায়িত্ব পাওয়া, অতিরিক্ত গুরুত্ব পাওয়া, এই জায়গায় দাঁড়িয়ে হলদিয়াতে গড় সামলানোর জন্য আজকে শুভেন্দু অধিকারীর সভা, সব মিলিয়ে কিভাবে দেখছেন বিষয়টাকে? দেখুন, আমার মনে হয় না উনি বিরাট কোনো গড় সামলাতেন। এমএলএ হয়েছিলেন সে কথা ঠিক, হ্যাঁ, উনি গড় সামলাতেন এটা আমি বিশ্বাস করি না। যারা গড় সামলায় তারা এই সামান্য লোভের বশবর্তী হয়ে চলে যায় না। আমি ভাবছি অন্য কথা। দেখুন, ওটা শুভেন্দুবাবুর ব্যাপার, শুভেন্দুবাবু ঠিক বুঝে নেবেন। আমি ভাবছি অন্য কথা। আমি ভাবছি এই যে নারী কল্যাণ, নারী শিশু কল্যাণ সমিতির চেয়ারপারসন করে বসিয়ে দিলেন, তার মানে এই পদটা এতদিন একটা গুরুত্বপূর্ণ পদ পশ্চিমবঙ্গে। প্রতিদিন যেখানে নারী এবং শিশুদের ওপর এই অকথ্য যৌন এবং বিভিন্ন ধরনের হেনস্থা এবং অত্যাচার চলছে, সেখানে এতদিন অব্দি কোনো একজন কাউকে বসানো হয়নি। এতদিন অব্দি জায়গাটা ফাঁকা রাখা ছিল। তবে তাপসী মণ্ডল আসবে বা বিরোধী দলের কোনো লোক আসবে, তবে তাকে দলে নেওয়া হবে এবং তাকে এই পদ দেওয়া হবে এই প্রত্যাশায়। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাপসী মণ্ডল যাওয়া আসায় একটা এমএলএ আমাদের নিশ্চয়ই কমে। নিশ্চয়ই এরকম একজন এমএলএ যাকে আমরা সাত করে লড়ে জিতিয়েছিলাম রক্তের বিনিময়ে, তিনি যদি ছেড়ে চলে যান কিছু ধান্দায়, তখন নিশ্চয়ই কোথাও না কোথাও একটু ব্যথা হয়। কিন্তু রাজনৈতিক ভাবে, সাংগঠনিক ভাবে কোনো ক্ষতি হয় না, কোনো ক্ষতি হয় না। কারণ ওই তাপসী মণ্ডল আর ওনার বন্ধু শ্যামল মাহাতো, ওনার মাইতি ছাড়া ওনাদের সঙ্গে দ্বিতীয় জনপ্রাণীটাও নেই। এবং যারা এতদিন ওখানে তৃণমূলটা করে এসেছিল, শুভেন্দুবাবুর ঘরে তৃণমূল করার আজকের দিনেও সত্য, সেখানে যারা তৃণমূলটা করে এসেছিল, যারা বাজি রেখে প্রতি মুহূর্তে যারা তৃণমূলটা করে কষ্টের মধ্যে দিয়ে কঠিন ভাবে যারা করতো, তারা আগামী দিন কি উত্তর দেবে তার বাড়ির লোকেদের কাছে, তার দলের সহকর্মীদের কাছে? যে এরপর তাপসী মণ্ডল তাদের মাথায় গিয়ে বসবে, তাই না? তাপসী মণ্ডল এবার নীলবাতি গাড়ি, সিকিউরিটি, পুলিশ, পাইলট এইসব নিয়ে ঘুরবে। আর এই ছেলেগুলো যারা তাপসী মণ্ডলের চিরকাল বিরোধিতা করেছিল, তাপসী মণ্ডল অন্য দল করতে বলে, তারা দূর থেকে দাঁড়িয়ে হাততালি দেবে। আপনি যে ইকুয়েশনটা বলছেন সজলদা, সেই ইকুয়েশনের কথাই শুভেন্দু অধিকারী বলেছেন যে নিজের গড়ে তৃণমূলেরাই যদি তাপসী মণ্ডল তৃণমূলের ক্যান্ডিডেট হয়, তাপসী মণ্ডলকে হারাবে। কিন্তু সজলদা, আমার ভয় অন্য জায়গায়। এই নির্বাচন আসলেই দল বদলের একটা হিড়িক পড়ে যায়, এবং এদিক ওদিক শোনা যাচ্ছে যে বিজেপির একাধিক সাংসদ, একাধিক বিধায়ক তারা নাকি তৃণমূলের সঙ্গে ফ্রিকুয়েন্ট কানেকশনে রয়েছেন। মানে আমি বলছি যে এই জায়গাটা বিধানসভার আগে আর কি দেখতে হবে? বলি, আমি একজন রাজনৈতিক কর্মী, দীর্ঘদিন আমি বিজেপিটা হয়তো কম দিন করেছি, কিন্তু রাজনীতিটা আমি দীর্ঘদিন করছি। অনেক বড় নেতার থেকেও বেশি দিন আমি রাজনীতি করেছি এবং দায়িত্ব সহকারে রাজনীতি করি। ছাত্র রাজনীতি থেকে আমার জীবন। আমি আপনাকে একটা কথা দায়িত্ব নিয়ে বলে যেতে চাই, দল ভাঙানো হোক, নেতায় নয় কর্মীতে। কর্মীর ওপরে দল দাঁড়িয়ে থাকে, নেতা কোনো পদার্থ নেই। রাজীব ব্যানার্জি এলো আর গেল, কি হলো তাতে আমাদের লাভ, কি হলো লোকসান? আসায় কোনো লাভ হয়নি, যাওয়ায় কোনো লোকসান হয়নি, কোনো নেতাজি নেই ওই দলে। তার মানে আপনি বলছেন যে দল পরিবর্তনে খুব একটা লাভ লোকসান কিছু হবে না আর কি। বেশ, অনেক ধন্যবাদ সজলদা। সজল ঘোষ বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন। এই মুহূর্তে বৈষ্ণব চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। বৈষ্ণবদা, আপনাকে স্বাগত জানাই। এই যে তাপসী মণ্ডল যিনি দল পরিবর্তন করে তৃণমূলে আসলেন, তাকে নারী কল্যাণ দপ্তরের আন্ডারটেকিং চেয়ারপারসন করা হলো তাপসী মণ্ডলকে। তো এই জায়গায় দাঁড়িয়ে তার মানে দল কি বার্তা দিতে চাইছে? যারা দল পরিবর্তন করে আসবে তাদেরকে একটা স্ট্রং হোল্ড দেওয়া হবে দলের মধ্যে? আরে, যারা নিজেদের দল ধরে রাখতে পারে না তারা তো কি করবে? ওদের যদি এমএলএরা চলে আসে বা ওদের সাংসদরা যদি কাজ করার উন্নয়নের জন্য চলে আসে, তাপসী মণ্ডল তো বলেছে যে আমি উন্নয়নের জন্য জয়েন করছি। তো যাদের দল থেকে এক এক করে লোক চলে আসছে, তারা নিজের দল ধরে রাখতে পারছে না আর অন্যকে দোষারোপ করছে।
এটা কোনো কথার কথা হলো না। নিজেদের কিছু কম করে 77 ছিল, এখন 65 হয়ে গেছে। তো ওরা তো ডিসক্রেডিট দিচ্ছে, ওরা ওদের পার্টির লোকেদের ধরে রাখতে পারছে না, এমএলএদের তো বিভিন্ন নেতাদের ধরে রাখতে পারছে না, কর্মীদের ধরে রাখতে পারছে না। তারা ভাবছে যে বিজেপি করে কিছু করা যাবে না, ওদের ধর্মান্ধতার রাজনীতিকে পরিত্যাগ করে মানুষ যদি চলে আসে তাতে যাদের না বৈশ্বনাথ, আমার প্রশ্নটা সেখানে নয়। আমার কথা হচ্ছে হলদিয়া অঞ্চলে যারা গ্রাসরুট লেভেলে তৃণমূল করতেন, এতদিন তাপসী মণ্ডলের বিরুদ্ধে যারা লড়াই করেছিলেন, এখন তাদের মাথার উপর যদি তাপসী মণ্ডল এসে বলে বা বসেন, তাহলে ওই এলাকার গ্রাসরুট তৃণমূল কর্মীরা মেনে নেবেন কেন? আরে তৃণমূলের ব্যাপার, কর্মীদের ব্যাপারটা তৃণমূল কর্মীদের বুঝতে দিন না। আপনারা শুধু এইটাই বলুন যে বিজেপি তার নিজের ধরে রাখতে পারছে না, সব ছেড়ে চলে আসছে, সেইটা তো দেখতে পাচ্ছে মানুষ। এবার নিজেরা কিছু করতে পারছে না, কোনো কর্মসূচি নেই। বঙ্গ বিজেপির একটার পর একটা লোক ছেড়ে দিচ্ছে, সেখানে দাঁড়িয়ে তৃণমূল কর্মীরা মমতা ব্যানার্জির সিদ্ধান্ত সবসময় মেনে নেয়। এই এলো, অনেকেই এসছে অন্য দল থেকে, তারা যখন বেসছে তাদেরকে অ্যাকসেপ্ট করা হয়েছে। আমি তো প্রথম দিন থেকে তৃণমূলে আছি আর বহু বছর রাজনীতি করছি। তো তৃণমূল অন্য দল থেকে তো এসে যারা, তারা তো দেখো না, আপনাদের মতো যারা দীর্ঘদিনের তৃণমূল, যারা মানে আদি থেকে অন্ত হয়তো বা তৃণমূলেরই সম্পদ হয়ে থাকবেন, কিন্তু বৈশ্বনাথ দা, এটা কি আপনাদের ব্যথা দেয় না যে বিভিন্ন সময় আজকে ধরে নিন তাপসী মণ্ডল অন্য দল থেকে এসে তিনি নারী কল্যাণ দপ্তরের একটা বড় দায়িত্ব পেলেন। এখন তৃণমূলেও তো বহু নারী সদস্য রয়েছে, বা আপনাদের মতো যারা একদম প্রথম থেকে তৃণমূল করছেন এরকম ব্যক্তিরাও রয়েছেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা পদ পান না, কিন্তু অন্য দলের থেকে এসে তারা দলের অলংকার হয়ে যান। এটা দলের যারা সাধারণ কর্মী, স্বাভাবিক কর্মী, তাদের কাছে এটা ব্যথার নয়, যন্ত্রণার নয়, কষ্টের নয়? আপনাকে একটা এই মানবিক বান্টার না, যারা তৃণমূল প্রথম থেকে, আমাদের তো প্রথমে লক্ষ্য ছিল সিপিএম কে হাঁটানো, সিপিএম কে আমরা হাঁটিয়েছি। এখন বিজেপি যে কেন্দ্রে আছে সেটাকে লক্ষ্য, সবসময় কিছু পাওয়ার আর লোভের জন্য লোকে তো করে না। একটা রাজনীতি তো আমার পেশাও না, রাজনীতি হলো আমার প্যাশন। না সে তো প্যাশনের জন্য সেখানে যা হচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করতে হয়। যাই হোক বৈশ্বনাথ দা, জানি আমি রাজনীতি আপনার কাছে নীতি আদর্শের বিষয়, এটা আপনার পেশা নয়, কিন্তু বর্তমানে রাজনীতিকে অনেকে পেশা বলে গ্রহণ করে। এখন সেটাই হচ্ছে বিপদ, আর অন্য দল থেকে এসে দলের মূল সম্পদ হয়ে যায়, এটা আরও বড় বিপদ। হয়তো অনেক তৃণমূলীদের কাছে এখন সেটা হবে। অনেক ধন্যবাদ বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, তৃণমূল নেতা আমাদের সঙ্গেই ছিলেন। আর এখন এই মুহূর্তে দল পরিবর্তনের পর বিজেপি স্ট্র্যাটেজি, কারণ যেহেতু হলদিয়া ইজ এ বিগ ইস্যু, অন্যদিকে দলের সম্পদ হয়ে যাওয়া, তার মানে কি বিরোধীদের কাছে বার্তা দেওয়া যে দল ভেঙে যদি কোনো কর্মী, সদস্য, সভ্য তিনি যদি হাই প্রোফাইল হোল্ড করেন, তিনি যদি এই দলে আসেন, তাকেও গুরুত্বপূর্ণ পদ দেওয়া হবে, এই বার্তা কি দেওয়া হলো? অর্থাৎ খানিকটা টোপ, বিজেপির কথায় জুমলা পলিটিক্স, এদিকে আমাদের নজর থাকবে। কিন্তু আজকে 4টে চতুষ্কোণ এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন ক্যালকাটা নিউজে। নমস্কার।